আসসালামু আলাইকুম। বিএনপি সরকার গঠনের পর থেকেই একটা গুঞ্জন তীব্র হচ্ছিল যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে কোনটিকে বেছে নেবেন, ভারত নাকি চীন? আগে চীন নাকি ভারত? একটা পর্যায়ে তোমরা দেখলাম যে তিনি চীন সফরে গেলেন মালয়েশিয়া সফরের মাধ্যমে, এবং চীন সফরের পরে যেটি জানা যাচ্ছিল চলতি মাসে তিনি ভারত সফরে যাবেন। কূটনৈতিক জায়গা থেকে হয়তো তিনি সঠিক অবস্থানে ছিলেন, কিন্তু এখন এসে যেটি জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, কোনো কোনো গণমাধ্যম জানাচ্ছে যে তার ভারত সফর আপাতত স্থগিত করা হয়েছে। তিনি ভারত সফরে না গিয়ে এই মুহূর্তে তিনি সৌদি আরব, জাপান এবং জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দিকে মনোনিবেশ করছেন। যদি সত্যিই এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, ভারত সফরের বিষয়টি স্থগিত করা হয়ে থাকে, তাহলে আসলে এর পেছনের উদ্দেশ্যগুলো কি, পেছনের কারণগুলো কি? আর আমরা ধরে নেব কি না ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কে যে তিক্ততা এই মুহূর্তে অবস্থান করছে সেটি আরও তীব্রতায় পৌঁছাচ্ছে কিনা? আমার দেশ নামে একটি পত্রিকা আছে, অনেকেই জানেন। সেই পত্রিকা বলছে অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ সর্বোপরি, ভূ রাজনীতির নতুন সমীকরণ সামনে রেখে আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে নাকি আমার দেশে জানতে পেরেছে। এখানে বলা হচ্ছে, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের অযাচিত হস্তক্ষেপ, পানি বন্টন সহ বিভিন্ন স্পর্শকাতর ইস্যু রয়েছে। এ কারণেই প্রধানমন্ত্রীর ভারত সফর একদিকে যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে রাজনৈতিকভাবে স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং। প্রথম কথা হচ্ছে, প্রধানমন্ত্রীর ভারত সফর চ্যালেঞ্জিং হবে কেন? যত ধরনের সংকট থাকুক না কেন, বিএনপি সরকার কি আগেভাগেই ধরে নিয়েছে যে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে যে ইতিবাচক পরিবর্তন আসার আশা করা হচ্ছিল তেমন কিছু ঘটবে না? সম্পর্কের নতুন যাত্রা শুরুর জন্য তো নিঃসন্দেহে দুপক্ষের আলোচনাই প্রথমে হতে হবে। নাকি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যে ভারত সফরে গেলেন, তার মধ্য দিয়ে তিনি এমন কোনো বার্তা পেয়েছেন যে প্রধানমন্ত্রী ভারত সফর করলেও তাতে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে না? আমার দেশ নিজে আবার কয়েকটি কারণ তুলে ধরেছে প্রধানমন্ত্রী ভারত সফর স্থগিত করার পেছনে তাদের বিশ্লেষণাত্মক জায়গা থেকে। দেখুন, কতটা ভারত বিরোধী মনোভাব না হলে এই ধরনের কারণ তুলে ধরা যায়। কূটনৈতিক যেই মানদণ্ডগুলো রয়েছে দুটি রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, এগুলো কোনো বাধা হতে পারে কিনা। তারা বলছে, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে দিল্লির বিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালানো হয়েছে সেদেশের গণমাধ্যমে। ভারত পুশ ইনের মাধ্যমে সীমান্ত উত্তেজনা তৈরি করেছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার ঘোষণায় শেখ হাসিনাকে দিয়ে তারেক রহমান সরকারকে চাপে ফেলতে চাইছে দিল্লি। 5 নম্বর হচ্ছে, সবশেষ মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত শেখ হাসিনাকে মাঠে নামিয়ে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে দিল্লি। 6 নম্বরে বলছে, ডিসেম্বরের শেষ হচ্ছে বহুল আলোচিত গঙ্গার পানি বন্টন চুক্তি। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত চুক্তিটি বহাল রাখতে ঢাকার পক্ষ থেকে দিল্লিতে যে অনুরোধ পাঠানো হয়েছে তাতে এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি, এবং প্রধানমন্ত্রী একজন উপদেষ্টাকে দিল্লিতে বিমানবন্দরে হেনস্থা করা হয়েছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের জায়গা থেকে একটা প্রশ্ন করি, এগুলোর কোনোটাই কি আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে? এগুলোর কোনোটি কি কূটনৈতিক ব্যাখ্যার মধ্যে পড়ে? বরং সমস্যা যেহেতু রয়েছে, সেহেতু দুই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের পারস্পরিক সফরের মাধ্যমে এসব অনেক সমস্যার সমাধান হতে পারে। এভাবেই হয়ে আসছে, শুধু ভারত বাংলাদেশ নয়, পৃথিবীর যে প্রান্তেই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দুই রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের সমস্যা থাকে, তাদের স্বার্থের জায়গা থেকে এইভাবেই সমস্যাগুলো উত্তরণ ঘটাতে হয়। এগুলো বুঝতে খুব বেশি পড়াশোনার প্রয়োজন হয় না। হ্যাঁ, যে কারণগুলো উল্লেখ করা হয়েছে এর মধ্যে আমার দেশ পত্রিকাটি বিবেচনায়, এর মধ্যে আমি মনে করি পুশ ইনের ঘটনা ছাড়া অন্য বিষয়গুলো নিশ্চয়ই ততটা গুরুত্বের সঙ্গে ভারতকে শত্রু হবার কোনো কারণ নেই। পুশ ইনের মাধ্যমে অবশ্যই ভারত একটা অস্থিরতা সৃষ্টির পথ তৈরি করছিল, তাদের অবচেতনভাবে অথবা সচেতনভাবে। ধরুন, মংলা বন্দরের উন্নয়ন কাজের জন্য
চীনের সাথে বোঝাপড়া হয়েছে। এই মোংলা বন্দরের কাজ তো ভারতকে দেওয়া হয়েছিল। তিস্তা প্রকল্পে চীনের যুক্ত হওয়ার বিষয়টিও মোটামুটি একটা চূড়ান্ত পথে। সেই জায়গায় সেই তিস্তা প্রকল্পে ভারতও বিনিয়োগ করতে চায়, ভারত কাজ করতে চায় তাদের স্বার্থের জায়গা থেকে। তো এইসব জায়গা থেকে তো ভারতের আপত্তি থাকতেই পারে, কিন্তু যেহেতু আমরা চীনের কাছে এসব বিষয়ে সমঝোতায় পৌঁছাচ্ছি চীনের সাথে, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে বা শীর্ষ পর্যায়ে বৈঠকের মাধ্যমে তো আমাদের বোঝাতে হবে যে না, এইগুলো আসলে আমরা তোমাদেরকে কেন দিতে চাইছি না, কারণগুলো ব্যাখ্যা করা দরকার। কেন আমরা চীনকে এর সঙ্গে সম্পৃক্ত করতে চাইছি সেটিও কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে একটা সমাধানে পৌঁছানো সম্ভব। আগে থেকেই যে যদি ধরে রাখি যে না, ভারত এগুলো ভালো চোখে নিচ্ছে না, ভারত প্রোপাগান্ডা চালাচ্ছে, তাহলে তো সমস্যার সমাধান হবে না। উল্টোটা যদি হতো যে এইগুলো চীনকে দেওয়ার কথা ছিল প্রথম পর্যায়ে, সেগুলো দেওয়া হচ্ছে ভারতকে, তাহলে চীন কি করতো? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাতে সরকার কোনো চাপের মুখে পড়বে কিনা সেই বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। মানে এখানে কি আমরা প্রশ্ন করতে পারি যে ফাঁসির আসামি নিজে এসে যদি ধরা দেয় মানে সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে বা আইনের কাছে, তাতে সরকারকে চাপে ফেলার কি আছে? তার মানে কি আওয়ামী লীগ বিরোধী যারা আছে এখানে রাজনীতি করছে, ইনক্লুডিং বিএনপি সরকার, তারা চায় না যে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক? ইউনূস সরকার কিংবা বিএনপি সরকার কেউ কি সত্যি সত্যি চেয়েছে বা চাচ্ছে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক, তার বিরুদ্ধে ফাঁসির যে রায়টি রয়েছে সেটি কার্যকর করা হোক? আর গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নটা তো আমাদের জন্যই বেশি প্রয়োজন। এটি না করলে ভারতের কিছু যায় আসে না। গঙ্গার পানি বন্টন চুক্তি ছিল 30 বছরের জন্য, যেটি শেষ হচ্ছে 2026-এর ডিসেম্বরে, আর মাত্র 5-6 মাস আছে। এটি নবায়ন না হলে তো আমাদের জন্য বিপদ। আমরা কি অভিমান করে বসে থাকবো? আমরা বলে দিলাম যে চুক্তি নবায়ন না হওয়া পর্যন্ত যেন যে চুক্তি আছে সেটি কন্টিনিউ করা হোক। আমরা বললাম ভারত সেটি করতে বাধ্য। এটা কোন ব্যাখ্যায় পড়ে? আমার মনে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে কেউ পেছন দিক থেকে বারবার টেনে ধরার চেষ্টা করছে, আর প্রধানমন্ত্রী তাদের সেই ফাঁদে পা দিচ্ছে। এখন আপনারা কি বলবেন? আমারও একটি এজেন্ডা আছে। আমি কেন ভারত সফরে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে মানে প্রধানমন্ত্রী যে স্থগিত করেছেন ভারত সফরের বিষয়টি কেন করলেন, যাওয়া উচিত, তার মানে আমি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছি বলতে পারেন। কিন্তু এটি তো চরম বাস্তবতা যে যেই রাষ্ট্রটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যে রাষ্ট্রের সঙ্গে আমাদের 4000-এরও বেশি কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে, আমাদের দেশকে 3 দিক থেকে ঘিরে আছে, তার সাথে তো আমাদের সম্পর্ক অবশ্যই রাখতে হবে। আমি অবশ্যই বলছি না যে সেই সম্পর্কটি হতে হবে যে কোনো মূল্যে নতজন অবস্থা, নিশ্চয়ই না। উইন উইন সিচুয়েশন থাকতে হবে। তার মানে তো এটি নয় যে আমি বারবার বুড়ো আঙুল দেখাবো, যেমন কথিত বিপ্লবীরা বলে আসছেন ভারত আক্রমণ করতে হবে, 7 সিস্টার্স আক্রমণ করতে হবে। এগুলো কোনো রাষ্ট্রের ভাষা হতে পারে না, কোনো রাষ্ট্র এগুলোকে প্রশ্রয় দিতে পারে না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।